Good morning students. Today I am going to discuss about narrations. Narration or speech is of two kinds, direct speech or direct narration and indirect speech or indirect narration. Then first of all, direct speech. What is direct speech? Then what a man says is kept as it is within a quotation. A sentence contains such a quote is called direct speech or direct narration. অর্থাৎ বলা হচ্ছে যে বক্তার কথা অবিকল উদ্ধৃত করা হলে তাকে ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন বলা হয়। আর দুই নম্বর হচ্ছে সামটাইমস দ্য এক্সট্রাক্ট স্পিচ of a speaker is not repeated but reported. Such a speech is called indirect speech or indirect narration. অর্থাৎ বক্তার বক্তব্যকে সংবাদ হিসাবে যখন পরিবেশন করা হবে, অর্থাৎ বক্তার কথাটা যখন অন্য কেউ বলবে, তখন সেটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ অথবা ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে আমরা এবার দেখে নিই যে ডাইরেক্ট স্পিচ কি থাকে। ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে যেতে হলে কি স্টেজগুলো আমাদের অতিক্রম করতে হবে সেই বিষয়ে একটু আলোকপাত করি। তাহলে দেখে নিই আমরা যে একটা ডাইরেক্ট ন্যারেশন অর্থাৎ ডাইরেক্ট স্পিচের মধ্যে কি বৈশিষ্ট্য থাকলে সেটা ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচের মধ্যে স্পিকার থাকবে, তারপরে একটা ভার্ব থাকবে যেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর তারপরে ইনভার্টেড কমা থাকবে। ইনভার্টেড কমার মধ্যে একটা সেন্টেন্স থাকবে যেটা বক্তার বক্তব্য, সেটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর রিপোর্টেড স্পিচ যেখানে থাকছে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে একটা কমা থাকবে, এটা কিন্তু ভুললে চলবে না। এই হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে কি হবে? ইনডাইরেক্ট ন্যারেশনে বক্তা থাকবে, স্পিকার থাকবে, বক্তা অর্থাৎ স্পিকার থাকবে, তারপর রিপোর্টিং ভার্ব থাকবে। এই প্রসঙ্গে বলে রাখি, রিপোর্টিং ভার্ব যদি ডাইরেক্ট ন্যারেশনে সেইড টু থাকে, সেটা সেইড টু থাকলে টোল্ড হয়, তাহলে সে টু থাকলে টেল হবে। সেইড টু থাকবে। আর একটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে, কমা, ডাইরেক্ট ন্যারেশনে যে কমা থাকে সেই কমাটা উঠে গিয়ে ওখানে একটা দ্যাট বসবে। আর ইনভার্টেড কমার মধ্যে যেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছিল, সেটা যদি কোনো প্রপার নাউন না হয় বা অথবা আই যদি না থাকে, আই মানে আমি যেখানে, সেই রকম যদি না হয়, তাহলে প্রোনাউন দিয়ে শুরু হলে সেটা আর ক্যাপিটাল লেটার হবে না, সেটা তখন স্মল লেটার হয়ে যাবে। এবং সেটা কিভাবে চেঞ্জ হবে সেই প্রসঙ্গে একটু বলি। সেটা যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয় তাহলে তার চেঞ্জিং একটা হবে, আর প্রেজেন্ট অথবা ফিউচার যদি হয় তাহলে তার একটা চেঞ্জ অন্য ধরনের হয়ে থাকে। তাহলে আমরা এখানে দেখে নিলাম যে ডাইরেক্ট ন্যারেশন, প্রথমে এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, আর এখানে ইনডাইরেক্ট ন্যারেশন, মানে ইনডাইরেক্ট ন্যারেশনে কী থাকে সেই বিষয়গুলো আমরা দেখে নিলাম। এবার এই চেঞ্জিংয়ের নিয়মটা একটু বলি। ন্যারেশনের সময় প্রথম যে দুটো জিনিসের উপর সবথেকে বেশি গুরুত্ব রাখতে হবে, যে দুটো বিষয়ের উপরে সবথেকে বেশি সজাগ থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে আমাদের, সেটা হচ্ছে যে রিপোর্টিং ভার্ব। অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যেমন থাকবে সেই অনুযায়ী রিপোর্টিং ভার্বটা সবসময় আনচেঞ্জ থাকবে। অর্থাৎ ইনডাইরেক্ট ন্যারেশনে যখন আমরা যাব, রিপোর্টিং ভার্বের কোনো চেঞ্জ হবে না, কিন্তু রিপোর্টিং ভার্বটাই হ্যান্ডেল করবে, রিপোর্টিং ভার্বটাই রিপোর্টেড স্পিচ কিভাবে চেঞ্জ হবে সেটা দেখাবে। তাহলে এই প্রসঙ্গে বলে রাখি, দুটো গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে, যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে হয়, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। ভালোভাবে মনে রাখতে হবে এটা। তাহলে প্রেজেন্ট অথবা ফিউচার মানে কি? SAY সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি কর্তা থাকে তাহলে শেষ হবে সে। আর
শ্যাল সে অথবা উইল সে যদি থাকে, রিপোর্টিং ভার্ব সে, শ্যাল সে, উইল সে যদি থাকে, তখন রিপোর্টেড স্পিচে টেন্স, ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এই জায়গাটা আনচেঞ্জড থাকবে। যেমন এই ক্ষেত্রেই দেখে নিতে পারি যে হি সেজ, এখানে হবে হি সেজ দ্যাট, আই অ্যামটা হচ্ছে হি ইজ ইল, এখানে কিন্তু আর হি ওয়াজ হবে না। বাকিগুলো কী হবে, যদি রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স না হয়ে পাস্ট হয়, তাহলে তার চেঞ্জটা কেমন হবে। ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, তাহলে চেঞ্জিংটা এরকম হবে। ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আসে, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে সেটা গিয়ে হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিটের গঠনটা আমি এখানে দিয়ে দিয়েছি কীভাবে। কনস্ট্রাকশন সাবজেক্ট থাকবে প্রেজেন্ট ইনডেফিনিটের কনস্ট্রাকশনে, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর পাস্ট ইনডেফিনিটে সেটা গিয়ে চেঞ্জ হবে সাবজেক্ট ভি2, ভি2 মানে পাস্ট ফর্ম অবজেক্ট। তারপরে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের কনস্ট্রাকশনটা দিয়ে রেখেছি, সাবজেক্ট বি ভার্বের একটা ফর্ম অর্থাৎ এম ইজ আর এর কোনো একটা বসবে, আর ভি1 মানে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে প্লাস অবজেক্ট হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কী হবে, সাবজেক্ট ওয়াজ অথবা আর হবে, সেটা সাবজেক্টটা কোন পার্সনে আছে সেই অনুযায়ী চেঞ্জ হবে, ওয়াজ অথবা আর হবে। ভি1 অর্থাৎ মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে আর অবজেক্ট বসবে। তারপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট থেকে হবে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের কনস্ট্রাকশন হচ্ছে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ বসবে, আর ভি3 দ্যাট মিনস পিপি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, চেঞ্জ হয়ে সেটা হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে হচ্ছে সাবজেক্ট হ্যাড, ভি3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম আর অবজেক্ট। ফোর্থ রুলে আমরা চলে আসি, 4 নম্বর নিয়ম বলছে যে ডাইরেক্ট ন্যারেশন যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে, অর্থাৎ এখান থেকে টুইস্ট শুরু হচ্ছে, মানে চেঞ্জিংটা। বেশিরভাগ স্টুডেন্ট যেই জায়গায় ভুল করে সেটা হচ্ছে এই 4 আর 5 নম্বর নিয়মের মধ্যে। অর্থাৎ পাস্ট ইনডেফিনিট ডাইরেক্ট ন্যারেশনে যদি রিপোর্টেড স্পিচ পাস্ট ইনডেফিনিটে থাকে, তাহলে সেটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। আর পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে, তাহলে সেটা চেঞ্জ হয়ে গিয়ে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি কনস্ট্রাকশনটা এখানে লিখে দিয়েছি, ডিটেলস বলছি না। এই হচ্ছে বেসিক রুলস, অর্থাৎ এটা টেন্স যারা জানবে, টেন্স যে জানবে তার এটা বুঝতে একটু অসুবিধা হবে না। টেন্স না জানলে কিন্তু ন্যারেশন করা অসম্ভব। এবার যেটা হচ্ছে যে মূল যেই বিষয়টায় গুরুত্ব রাখতে হবে, এরপরে এখানে 3টা স্টার দিয়েছি। 3টা স্টার দিয়েছি এই জন্যই যে এই নিয়মটা, অর্থাৎ উপরে যে কথাগুলো বললাম সেগুলো সবগুলোই প্রযোজ্য হবে এক্সেপ্ট এগুলোর ক্ষেত্রে। কি এক্সেপ্ট বলছে, রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচ মানে ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকছে, রিপোর্টেড স্পিচ যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা ইউনিভার্সাল ট্রুথ হয়। হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে কি, অভ্যাসগত কাজ, অথবা চিরসত্য বোঝায়, তাহলে এই উপরের নিয়মটা তখন কাজ করবে না, তখন দেয়ার উইল বি নো চেঞ্জ। রিপোর্টেড স্পিচের ভার্ব তখন কিন্তু টেন্সের ভার্বের কোনো চেঞ্জ হবে না। কি হবে, যদি রিপোর্টেড স্পিচটি হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা ইউনিভার্সাল ট্রুথ হয়। একটা এক্সাম্পল দিয়ে দিই। এক্সাম্পল এখানে লিখেছি, দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্ট ম্যান ইজ মর্টাল। তাহলে ম্যান ইজ মর্টাল হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ মানে চিরসত্য কথা। তো এখানে কি হবে, দ্য টিচার রয়েছে, সেইড টুটা চেঞ্জ হয়ে টোল্ড হলো, টোল্ড দ্য স্টুডেন্ট, কমা উঠে দ্যাট বসলো, দ্যাট ম্যান ইজ মর্টাল। এখানে কিন্তু ইজের কোনো চেঞ্জ হচ্ছে না, যেহেতু রিপোর্টেড স্পিচটি ইউনিভার্সাল ট্রুথ। তাহলে এইরকমভাবে হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ অভ্যাসগত কাজের যে অভ্যাসগত কাজ, সেটাই যেটা আমরা প্রতিদিন করি, প্রতিনিয়ত করি, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ হবে না। এই হলো মোটামুটি স্টেটমেন্ট, অর্থাৎ স্টেটমেন্টের ডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। ইন্টারোগেটিভের চেঞ্জিংয়ে একটু পরিবর্তন আছে, সেটা পরের ভিডিওতে বলে দেব। আপাতত আশা করি এটা তোমাদের খুব হেল্পফুল হবে।
থ্যাংক ইউ।